দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে কমিউনিটির বিভিন্ন সমস্যা তুলে ধরতে এবং সেই সঙ্গে সেই সব সমস্যার কি সমাধান হতে পারে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। সেই লক্ষ্যে আজ আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি দুটো ভাগে। আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম ভাগে আলোচনা করব আপনি যদি প্রথমবার বাড়ি কিনতে চান তাহলে কি কি বিষয় আপনি খেয়াল রাখবেন, কোন কোন বিষয় আপনাকে মাথায় রেখে প্রথমবার বাড়ি কেনার জন্য আপনি নিজেকে প্রস্তুত করবেন, সেই ব্যাপারটা আমরা প্রথমে আলোচনা করব। এবং আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে আপনার আসলে ভোটার যে নিবন্ধন প্রক্রিয়া সেটি কতটা গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন সামনে মেয়র নির্বাচন এবং বাংলাদেশি অনেকেই সেই মেয়র নির্বাচনে ভোট দিবেন আমরা আশা করছি। তো শুরুতে আমাদের যে ভাগ সেটাতে আমরা আলোচনা করব বাড়ি কেনার জন্য আপনি কোন কোন বিষয় খেয়াল রাখবেন সেই ব্যাপার নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন অভিজ্ঞ রিয়েলিটর মির্জা মোহাম্মদ হোসেন ভাই। উনি লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট এবং সেই সঙ্গে সাউথ এশিয়ান রিয়েলিটর অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক। মির্জা ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। Thank you so much for inviting me. Thank you, TVN24. মির্জা ভাই, আপনি তো আসলে অনেক দিন এই রিয়েল এস্টেট ব্যাপারগুলো নিয়ে কাজ করছেন এবং এই কমিউনিটিতে বেশ কিছু বাড়ি ঘর কেনা বেচা এগুলোর সঙ্গে যুক্ত অনেক দিন ধরেই আছেন। আমাদের এই কমিউনিটিতে সবচেয়ে বড় যে জিনিস, যে যারা দ্বিতীয় তৃতীয়বার বাড়ি কিনে তারা হয়তো অনেক কিছু জানে, কিন্তু যখন একজন নতুন ক্রেতা মানসিকভাবে ঠিক করে যে আমি বাড়ি কিনতে চাই, কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের তথ্য গরমিল, তখন তারা কনফিউজড হয়ে যায়। তো শুরুতে আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে প্রথমবার একজন ক্রেতা যখন বাড়ি কিনতে চায় তাকে কি কি প্রসেসগুলো আসলে মেনটেন করতে হয়? থ্যাংক ইউ শান্ত। প্রথমত আপনি যখনই বাড়ি কেনার প্ল্যান করবেন, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, একজন ইয়াং, ইনোভেটিভ এবং এনার্জেটিক প্রফেশনাল, যা রিয়েল এস্টেট প্রফেশনালকে হায়ার করতে হবে। কেন হায়ার করবেন? বিকজ তার কাছে সমস্ত রিসোর্স আছে, তার কাছে অ্যাটর্নি আছে, তার কাছে হোম ইন্সপেক্টর আছে, তার কাছে লোন অফিসার আছে। সো প্রথমে আপনার উচিত হলো একজন অভিজ্ঞ রিয়েলটর, যেটা নেবারহুড এক্সপার্ট সম্পর্কে, নেবারহুড সম্পর্কে ভালো ধারণা আছে, তাদেরকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরেই আপনি যখন ওর কাছে যাবেন, সে আপনাকে গাইড করবে যে আপনার পি অ্যাপ্রুভাল আছে কিনা। যদি আপনার পি অ্যাপ্রুভাল থাকে, সে পি অ্যাপ্রুভাল নিয়ে কাজ করবে। যদি আপনার পি অ্যাপ্রুভাল না থেকে থাকে, সেক্ষেত্রে সে একজন অভিজ্ঞ মর্গেজ ব্যাংকার অথবা মর্গেজ ব্রোকারের সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দিবে। তারপরে কাজ হলো আপনার পি অ্যাপ্রুভালটা গেট করার পরে সে আপনাকে শুরু করবে আপনার পছন্দের, আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী সে বাড়ি দেখানো শুরু করবে। বাড়ি দেখাতে দেখাতে আপনার যে বাড়িটা আপনার স্বপ্নের বাড়ির সাথে মিলে যাবে, তখনই সে কি করবে, ওটা আপনার সাথে পরামর্শ করে সেলার এজেন্টকে একটা অফার দিবে। এই অফারটা অ্যাকসেপ্টেড হলেই আপনার একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করে আপনার বায়ারের একজন অ্যাটর্নি নিয়োগ করতে হবে। তখন সেলার অ্যাটর্নি যখনই বায়ার অ্যাটর্নির কাছে কন্ট্রাক্টটা পাঠাবেন, ওই দিনে আপনি আর্নেস্ট মানি দিয়ে ওই কন্ট্রাক্টটা সাইন করে ফেলবেন। যখনই কন্ট্রাক্ট সাইন করে ফেলবেন, এটাকে বলা হয় ফুললি এক্সিকিউটেড কন্ট্রাক্ট। ওকে। এই ফুললি এক্সিকিউটেড কন্ট্রাক্ট হওয়ার পরে সেলার চাইলেই এই বাড়িটা অন্য কারোর কাছে বিক্রি করতে পারবে না। অ্যাটলিস্ট 45 ডেজ সে ওয়েট করবে। ইন দ্য মিন টাইম আপনি আপনার লোন প্রসেসিং করবেন। লোন প্রসেসিং করার পরে যখন আন্ডাররাইটার বলবো ওকে সিটিসি ক্লিয়ার টু ক্লোজ, আপনার লোনটা অ্যাপ্রুভ, তখন আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাটর্নিকে জানাবেন, আপনার অ্যাটর্নি সেলার অ্যাটর্নিকে জানাবে, সেলার অ্যাটর্নি ব্যাংক, মর্গেজ ব্যাংক অ্যাটর্নি এবং টাইটেল কোম্পানি অ্যাটর্নি মিলে স্কেজুয়াল করে একটা ক্লোজিং ডেট দিয়ে দিবে। আর ক্লোজিং ডেট মানেই হলো সেদিন আপনি আপনার স্বপ্নের চাবিটা হাতে। তার মানে আপনি যেভাবে বললেন খুবই সহজ পদ্ধতিতেই বললেন যে এই স্টেপগুলো মেনটেন করতে হয়, কিন্তু এই স্টেপগুলো মেনটেন করতে গিয়ে একজন বায়ারকে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে হয়। যেমন একটা প্রবলেম যেটা হয় আমাদের কমিউনিটিতে, যেটা হচ্ছে অনেকেরই ক্রেডিট খুবই লো থাকে। এই যে ক্রেডিট বিল্ড আপের যে ব্যাপারটা, সেটা একজন মানে কিভাবে এই ক্রেডিটটা বিল্ড আপ করা যায়, এটা ছাড়া তো আপনার এই যে লোন অ্যাপ্রুভ বা এগুলোতে সমস্যা তৈরি হয়। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আমি এমনও দেখেছি আমেরিকাতে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে $100,000-200,000 আছে, উনি বাড়ি কেনার জন্য রেডি, কিন্তু যখনই আমার কাছে আসলো আমি দেখি যে ওনার কোনো ক্রেডিট নেই। দ্যাট ইজ, উনি আসার পর উনি কোনো ক্রেডিট কার্ড ইউজ করেন নাই। সো আমাদের সাজেশনস থাকে, যখনই আপনি বাড়ি কেনার প্ল্যান করবেন, তখনই যেদিন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন, ওই দিনই আপনি একটা ক্রেডিট কার্ড মানে ব্যাংক থেকে অ্যাপ্রুভ করা নিতে হবে। হ্যাঁ, অনেক সময় ব্যাংক কি করবে, আপনার নতুন হিসাবে নতুন অ্যাকাউন্টে অনেক সময় দিতে চায় না। সেই ক্ষেত্রে আপনার যেটা অপশন, সেটা হলো আপনাকে একটা সিকিউরড
ক্রেডিট কার্ড আর নেবেন। সিকিউর ক্রেডিট কার্ড হলো সমপরিমাণ অর্থ আপনি ব্যাংকে জমা রেখে একটা ক্রেডিট কার্ড নেবেন, এটা ইউজ করবেন, ইউজ করার পর আপনি অন ডেটে মানে পেমেন্টগুলো হচ্ছে করবেন। ট্রানজাকশন করা, যে আপনি বাইসেল ট্রানজাকশন যত করবেন তত আপনার ক্রেডিট স্কোরটার মধ্যে ইম্প্যাক্ট পড়া শুরু হবে। রাইট। বাট কোনো কারণে আপনি যখন সিকিউর ক্রেডিট কার্ডও নিতে পারতেছেন না, আপনার কাছে আসলে ওইরকম টাকাও নেই, সেক্ষেত্রে আপনার স্পাউস, ফ্যামিলি মেম্বার, কারো একজনের অথরাইজ ইউজার হিসেবেও কিন্তু আপনি ক্রেডিট স্কোর বিল্ড করতে পারেন। আচ্ছা, সেটা তো আপনি বলুন ক্রেডিট কার্ডের ব্যাপারটা, তো ক্রেডিট কার্ডটা বিল্ড আপ করলো, কিন্তু আমাদের অনেকের আরেকটা বড় প্রবলেম যেটা হচ্ছে যে কোন বাড়িটা নিবে, বাড়ির যে চয়েস করা, যে দেখা গেল যে তার যে ইনকাম বা তার যে চাহিদা বা তার ফ্যামিলি মেম্বার্স, আবার লোকেশন, এই অনেক কিছু ফ্যাক্ট এখানে কাজ করে। তো কি ধরনের বাড়ি আসলে বায়াররা চুজ করলে মোটামুটি রিজনেবল বা তার সব দিক দিয়ে ভালো হয়, মানে কি ধরনের বাড়িগুলো আপনারা প্রেফার করেন আসলে? আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে এই কমিউনিটি সার্ভিস দিয়ে থাকতেছি। তো আমার কাছে যেসব ফার্স্ট টাইম হোম বায়ার আসে তাদেরকে আমি একটা সিম্পল গাইডেন্স দিই যে ফার্স্ট হোম আপনি আপনার বাজেট ফ্রেন্ডলি ওকে। এবং ইজি অ্যাফোর্ডেবল আপনি একটা বাড়ি কিনুন। কারণ যখনই আপনি ফার্স্ট টাইম বাড়ি কিনতে যাবেন, অনেকের বাচ্চা ছোট থাকে, আপনার এক্সপেন্সেস বেশি। সো আপনি যদি একটা আপনার ইজি অ্যাফোর্ডেবল একটা বাড়ি কিনেন, ইন দ্য মিন টাইম 3-4-5 বছর চলে যেতে যেতেই আপনার ইকুইটি বিল্ড আপ হতে থাকলো, বাচ্চা বড় হলে আপনার ইনকাম অটোমেটিকলি বেড়ে যায়। তখন আপনি কি করবেন, এই বাড়িটা সেল করে আপনার স্বপ্নের বাড়ি, যেমন অনেকে স্বপ্নের বাড়ি মনে করে যে একটা 5 বেড গ্রাস থাকবে, 5 বেড ড্রাইভ হয়ে থাকবে, পিছনে একটা সেটা সুইমিং তো পুল সবাই থাকবে। চায়, একটু বড় স্পেস থাকবে, রাইট, লোকেশনটা ভালো হতে হবে। রাইট। না, কিন্তু আপনি বলছেন সেটার সঙ্গে বাজেটটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে বাজেটটা ইম্পর্টেন্ট। ফার্স্ট বাড়ির ক্ষেত্রে আমরা মনে করি বাজেটটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি ইজি অ্যাফোর্ডেবল একটা বাড়ি কিনেন, দিস ইজ নট ইউর লাস্ট হোম। ওকে। আপনি আপনার যখন আবার আপনার বাচ্চারা বড় হয়ে যাবে, আপনার ইনকাম বেড়ে যাবে, এই দেশের যে যত পুরনো হয় ইনকাম কিন্তু তত বাড়তে থাকে। আচ্ছা, সেটা তো গেল হচ্ছে আপনি বলছেন বাজেটের উপর ডিপেন্ড করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাড়িগুলোতে যে সমস্যা হয়, যে আপনারা বলছেন বাড়ি কেনার জন্য বা অনেক রিয়েলটর এই কথাটা বলে, কিন্তু আমাদের যারা নতুন ক্রেতা তারা যে হাউসের যে কিছু সমস্যা, যে যেমন ইন্সপেকশনে যেগুলো হয়, হাউস ইন্সপেকশন, এই হাউস ইন্সপেকশন ব্যাপারটা কি এবং কিভাবে ইন্সপেকশনটা করালে তাদের ইন ফিউচারে এই বাড়ি কেনার পরে আর কোনো ঝামেলা পড়তে হয় না? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনারা জানেন যে নিউ ইয়র্কের বাড়িগুলো 50 থেকে 100 বছরের পুরনো, এগুলো 1910 সাল থেকে 1950 সালের মধ্যে নির্মাণ করা। সো এই প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো সমস্যা থাকবে, কিন্তু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে মেজর যে কস্ট ইনভলভ, এই জিনিসগুলো ঠিক আছে কিনা। সো হোয়াট ইজ দিস, এটা হলো 1 নম্বর, আপনাকে দেখতে হবে যে বাড়িটার ফাউন্ডেশন ঠিক আছে কিনা, স্ট্রাকচারাল কোনো সমস্যা আছে কিনা। 2 নম্বর আপনি দেখবেন যে প্লাম্বিং বা ড্যানেজ সিস্টেমে কোনো সমস্যা আছে কিনা। 3 নম্বর হলো আপনি দেখতে পারেন যে আপনার ইলেকট্রিক্যাল সিস্টেমগুলো ঠিক আছে কিনা। আর 4 নম্বর আপনি দেখতে পারেন যে বাড়ির রোপটা ঠিক আছে কিনা। এইগুলাই বাড়ির মেজর। সেই সঙ্গে বয়লার বা শীতাতপ নিয়ন্ত্রণ, এগুলো ফ্যাক্ট কাজ করে। হিটিং এবং কুলিং সিস্টেমও একটা বড়, থ্যাংক ইউ, হ্যাঁ। ইম্পর্টেন্ট একটা জিনিস। এই 4-5টা জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই বাড়িটার মেজর কোনো সমস্যা নেই। আর যদি এরপরে বাড়ি কেনার পরে আপনার সমস্যা থেকে থাকে, এটা ভেরি ভেরি নমিনাল, একদম মিনিমাম কস্টে আপনি শেষ করতে পারবেন। কারণ হয়তো বাড়িতে কোথাও একটা আঁচড় লেগে আছে, কোথাও একটা কসমেটিক সমস্যা, একটা মেকআপের সমস্যা, এটা ভেরি মিনিমাম এক্সপেন্সেস। সো আপনি সবসময় খেয়াল রাখতে হবে যে মেজর যে 5টা কম্পোনেন্টের কথা আমরা বলেছি, এই জিনিসগুলো বাড়িটার ঠিক আছে তারপরে কিনা। আপনারা যখন একটা বায়ার যখন কিনতে যায়, তার মানে আপনারা বাড়িটা যখন সেলের জন্য দেয়া হয় তার আগে তো আপনারা এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করেন আশা করি। আমরা কন্ট্রাক্ট এক্সিকিউশনের আগেই হোম ইন্সপেকশন করে আমরা নিশ্চিত হই যে এই মেজর স্ট্রাকচারাল ড্যামেজ, হিটিং অ্যান্ড কুলিং, তারপরে ইলেকট্রিক্যাল সিস্টেম, প্লাম্বিং এবং ড্যামেজ এবং রুফটা ঠিক আছে কিনা, অ্যাটলিস্ট আমরা এটা এনশিওর করি, দেন আমরা কন্ট্রাক্ট এক্সিকিউশনে যাই। আচ্ছা, আর হচ্ছে আমাদের অনেক বায়াররা ক্ষতিগ্রস্ত ওপেন পারমিটের কারণে, যে এই যে ওপেন পারমিটের যে ব্যাপারটার কারণে অনেক বায়াররা দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এটা নিয়ে খুব চিন্তিত। এটা একটু ব্যাখ্যা করবেন যে ওপেন পারমিটের? রিসেন্টলি এগুলা খুবই আমি খুব এক্সপিরিয়েন্স করতেছি। সো জানেন যে নিউ ইয়র্কের বাড়িগুলো আমি একটু আগেই বলেছি অনেক পুরনো, 50-100 বছরের পুরনো। সো ধরেন পূর্বের মালিক কোনো একটা বাড়ির একটা এক্সটেনশন করছে, অথবা এক্সট্রা একটা রুম এক্সটেনশন করছে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ওনারা একটা এক্সট্রা বাথরুম তৈরি করছেন। আচ্ছা, এই বাথরুম তৈরি করার সময় ওনারা ডিপার্টমেন্ট অফ বিল্ডিং থেকে একটা অ্যাপ্রুভাল নিতে হয়। এই অ্যাপ্রুভালটাকে আমরা বলি ওপেন পারমিট। এখন অনেকেই কাস্টম বাড়ি করার ক্ষেত্রে এই কাজগুলো করছে। আপনি ডিপার্টমেন্ট অফ বিল্ডিং এর পারমিশন ছাড়া এগুলো করতে পারবেন না। আচ্ছা, তারপর যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন ডিপার্টমেন্ট অফ বিল্ডিং থেকে ইন্সপেক্টর এসে ইন্সপেকশন করবে। ইন্সপেকশন করে উনি
এই পারমিটটা ক্লোজ করে দেবেন। কিন্তু কোনো কোনো সময় এই পারমিটটা ক্লোজ করা হয় না। যে পারমিটগুলো ক্লোজ করা হয় না এইগুলোই ওপেন পারমিট, এবং পরবর্তীতে ক্লোজিং টেবিলে এবং অনেক কস্ট ইনভলভ হয়ে যায়, এবং ক্লোজিং টেবিল অনেক সময় ডিলে হয় এইসব কারণে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ওপেন পারমিট। মানে আপনি বলছেন ওপেন পারমিটের ব্যাপারটা মানে খুবই খেয়াল রাখতে হয়, যেমন আপনারা ফেস করছেন অনেক বায়াররা এই পরবর্তীতে গিয়ে এটা নিয়ে সমস্যা পড়ে, কারণ এখন সবারই একটা ড্রিম থাকে তার বাড়িটা তার মতো করে করবে, কাস্টমার বা বিশেষ করে ছোটখাটো কিছু পরিবর্তনটা বাড়ির মধ্যে হয়। আচ্ছা, এটা তো গেলো ওপেন পারমিটের ব্যাপার। আবার দেখা যাচ্ছে যে আমরা যেমন ইকুইটি টার্মের যে বিল্ড আপের যে ব্যাপারটা, তো এটাও তো ফ্যাক্ট হিসেবে কাজ করে যে ইকুইটি টার্মের যে বিল্ড আপ, একটু যদি আপনি ইকুইটি টার্মের বিল্ড আপের জিনিসটা একটু ব্যাখ্যা করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইকুইটি। আপনারা একটু খুবই গুরুত্ব সহকারে শুনবেন। সে মনে করেন কম বেশি যারা বাড়ির জন্য প্রিপেয়ার তাদের সবারই ব্যাংক অ্যাকাউন্টে $60-70,000 আছে। এটা বছরের শুরুতে যদি আপনি এটা ব্যাংক অ্যাকাউন্টে রাখেন, বছর শেষে এই দেশে খুবই মিনিমাম একটা সিম্পল রেট আপনি এটা মানে খুবই কম একটা ইন্টারেস্ট পাওয়া যায়, অতটা বেশি রিওয়ার্ড পাওয়া যায় না। রাইট। সো আপনি যদি আমাদের মতো একজন ইয়াং ইনোভেটিভ বা প্রফেশনাল রিয়েলটারের সাথে যোগাযোগ করে, সে কি করবে, এই $60,000 বা $70,000 ডাউন পেমেন্ট হিসাবে ইউজ করে একটা $800,000 বা $900,000 আপনাকে একটা বাড়ি কিনে দেবে। তো দেখেন বছর শেষে আপনার কিন্তু এই যে হোম অ্যাপ্রিসিয়েশনটা হবে টোটাল, আপনি যদি 900,000 দিয়ে বাড়ি কিনেন 900,000-এর উপরে। সো ইন দ্য মিন টাইম 5-6 বছর গেলে আপনি দেখবেন আপনার বিশাল একটা ইকুইটি বিল্ড আপ হয়ে যায়। এখন অনেকের কোশ্চেন থাকে ইকুইটিটা কি? ইকুইটিটা হলো আজকের দিনে আপনার বাড়ির যে বর্তমান ভ্যালু এবং আজকের দিনে আপনার লোনের যে রিপেমেন্ট ব্যালেন্স, এই দুটার গ্যাপটাই হলো ইকুইটি। সে আপনার আজকের দিনের লোন ভ্যালু হলো $300,000 আর আপনার বাড়ির ভ্যালু $900,000। সো আপনার ইকুইটি ভ্যালু $600,000 হলো আপনার ইকুইটি। ডিফারেন্সটাই হলো ইকুইটি। এক্স্যাক্টলি। আচ্ছা, থ্যাংক ইউ। সেটা বিল্ড আপটা কিভাবে করবে তাহলে? এই বিল্ড আপটা সে মনে করেন আপনি যদি ব্যাংকে রেখে দিতেন, আপনি 60,000-এর উপরে হয়তো 2% ইন্টারেস্ট পাইতেন বা 1%, আর এখানে 60,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি 900,000-এর একটা বাড়ি কিনলেন, তাহলে বাড়ির ভ্যালু বাড়তেছে 900,000-এর উপরে, আপনার 700,000, আপনি যে 60-70,000 দিচ্ছেন ওটার উপরে না। আচ্ছা, সো দেখেন আপনি 70,000-এর উপরে 2% পাইতেন, এখন যদি আপনার হোম অ্যাপ্রিসিয়েশন 10% হয়, তাহলে 10% অ্যাপ্রিসিয়েশন হয়েছে $900,000 দিয়ে যে বাড়িটা কিনছেন তার উপরে। এইভাবে আপনি তোমরা আপনি সাজেস্ট করছেন যে ব্যাংকে টাকা রাখার থেকে বাড়ি কেনাটা একটা ওয়াইজ ডিসিশন। ডেফিনেটলি এবং এই কথাগুলোই আমরা আমাদের কমিউনিটিকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি, এবং আমাদের কমিউনিটি এখন অনেক বেশি স্মার্ট এইসব ব্যাপারগুলো। না আসলে এখন যে পরিমাণ রেন্ট হাউস, বিশেষ করে আমরা অ্যাপার্টমেন্ট রেন্টের কথা বলছি, যে পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, প্রচুর দাম, 1 বেডরুমের যে পরিমাণ দাম, আপনি যেটা বললেন যদি এরকম একটা স্বপ্নের বাড়ি পেয়ে যায় বাজেট ফ্রেন্ডলির মধ্যে, তাহলে হয়তো ওনার জন্য অনেক সুবিধা হয়। কিন্তু আরেকটা জিনিস অনেকেই আপনাদের রিয়েল এস্টেটের যে জিনিসটা ডেবিট টু ইনকাম, এটা যদি একটু বলতেন, এবং সেই সঙ্গে অ্যাবিলিটি টু রিপে, এই দুটো জিনিস আসলে কি এবং এটাতে কিভাবে কাজ করে জিনিসগুলো? নাইস কোশ্চেন। ডেট টু ইনকাম হলো এইটা মেইনলি লেন্ডাররা দেখেন। সে মনে করেন আপনার ইনকাম মান্থলি $10,000, এখন আপনার মর্গেজ ভ্যালু আসতেছে $6,000, তখন ওরা মনে করতেছে যে ওনার 10,000 টাকায় উনি 6,000 টাকার ইনস্টলমেন্টটা পে করতে পারো না, বিকজ আপনার এই ইনকামের ভিতরে আপনার খরচ আছে, আপনার বাচ্চার খরচ আছে, আপনার সোশ্যাল ওয়ার্কের খরচ আছে, আপনার ফুডিং কস্ট আছে, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট আছে। সো এই ক্ষেত্রে ওরা দেখে যে ডেট টু ইনকাম ম্যাক্সিমাম যদি 43% পর্যন্ত ওনারা কনসিডার করে। সে মনে করেন আপনার মান্থলি ইনকাম 10,000 টাকা, আপনার মান্থলি ইনস্টলমেন্ট যদি 4,500 টাকা পর্যন্ত আসে, তাহলে আপনি ইজিলি লোনটা পাবেন। মানে 43% পর্যন্ত ওরা কনসিডার করে টোটাল ইনকামের উপরে। টোটাল ইনকাম। এটা কি মোট ইনকাম না নেট ইনকাম? এইটা নেট ইনকামের উপর। আচ্ছা, তারপরে অ্যাবিলিটি টু রিপে হলো, দেখেন আপনি একটা বাড়ির যে স্টেক, আপনি হয়তো 20% ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাড়িটা কিনছেন, তাহলে বাকি 80% কে দিছে? ব্যাংক। সো আপনার স্টেক হলো 20%, আচ্ছা, ব্যাংকের স্টেক হলো 80%। সো আপনার থেকে বেশি ইনভেস্ট করতেছে ব্যাংক। সো ব্যাংক কোনোদিন চায় না তার বাড়িটা ফরক্লোজারে যায়, ব্যাংক চায় যে সেই রিপেটা করে যায়। এই জন্য রিপে সে সবসময় কনসার্ন থাকে যে আপনি রিপেটা কোথা থেকে করবেন। সে মনে করেন আপনার জবের ইনকাম থেকে অথবা আপনার বিজনেসের ইনকাম থেকে। এই ক্ষেত্রে ওরা সবসময়, আমি একটা ট্রানজাকশনে দেখছি যে আজকে ক্লোজিং এর ডেটের সকালবেলা ওরা ফোন করছে যে ওনার চাকরিটা আছে কিনা, বিকজ ওরা অ্যাবিলিটি টু রিপে, অর্থাৎ লোনটা রিপে না করতে পারলে তো ব্যাংকের যে ইনভেস্টমেন্ট ওটা ওয়ার্থলেস হয়ে যাবে। তো ব্যাংক অ্যাটর্নি সবসময় তাদের ইনভেস্টমেন্টটাকে সিকিউর করতে চায়, এই জন্য ওরা সবসময় অ্যাবিলিটি টু রিপেটা
দেখে থাকেন। তার মানে আপনি বলছেন যে যে পরিমাণ একটা মানুষ ইনকাম করে সেটার উপরে 43%টাকেই সে ব্যাংকে এটাকে অ্যাপ্রুভাল বা তারা কোয়ালিফাই হিসেবে দেখছে। কোয়ালিফাই হিসেবে আচ্ছা, দেখতেছে। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, যেমন অনেকে তো লোন ছাড়া তো আসলে বাড়ি কেনা খুবই কঠিন, খুব কম লোকই আমি ক্যাশ দিয়ে বাড়ি কিনতে পারে অনেক টাকা, বিশেষ করে নিউ ইয়র্কের বাড়ির দাম এখন অনেক দাম আমরা জানি। কিন্তু এই যে লোনে যখন যায় তখন এই যে কোয়ালিফাইড এবং নন কোয়ালিফাইড লোনের যে ব্যাপারটা, সেটা আসলে একটু যদি ব্যাখ্যা করতেন যে এটা কিভাবে আমরা মানে বুঝতে পারবো যে কোয়ালিফাইড লোন কোনটা, নন কোয়ালিফাইড লোন কোনটা। থ্যাংক ইউ শান্ত, আপনি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন। এটা আমি বিলিভ যে যারা ফার্স্ট টাইম হোম বায়ার তারা খুব হ্যাঁ, উপকৃত তাদের হবেন। অনেকে এই প্রশ্নগুলো থাকে, আসলে আমরা দর্শকের প্রশ্নগুলোই আপনাকে করার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ। কোয়ালিফাইড লোন আমরা ওইসব লোনকে বলি যেসব লোন সে আপনার W2, ট্যাক্স ফাইল অথবা আপনার ফে স্টাফ এটার দ্বারা ভেরিফাইড করা হয় যে ইনকামগুলোকে, এইগুলাকে আমরা বলি কোয়ালিফাইড লোন। আর নন কোয়ালিফাইড লোন আমরা ওইসব লোনদেরকে বলি সে আপনি কোনো কারণে ট্যাক্সে আপনি ইনকাম দেখাতে পারেন নাই, বাট আপনার ব্যাংক স্টেটমেন্টে টাকা আছে, সেক্ষেত্রে আপনি একজন সিপিএ লেটার নিয়ে অথবা পিএল এর উপর বেস করে কিছু কিছু লেন্ডার লোন দিয়ে থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে নর্মাল কোয়ালিফাইড লোনের তুলনায় নন কোয়ালিফাইড লোনে ইন্টারেস্ট রেট একটু বেশি থাকে, বাট ওরা এই তিনটা লেটারের উপর স্পেশালি হলো ব্যাংক স্টেটমেন্ট, সিপিএল লেটার অথবা পিএল এর উপর বেস করে আপনাকে একটা লোন ডিসবার্স করে থাকে। সেক্ষেত্রে ওরা একটা জিনিস ক্লোজিং টেবিলে এনশিওর করে যে আপনাকে অ্যাটলিস্ট 6 মাসের ইনস্টলমেন্ট পেমেন্ট রিজার্ভ থাকতে হবে আপনার ব্যাংকে নন কোয়ালিফাইড লোনের আচ্ছা, ক্ষেত্রে। হ্যাঁ। আর দুটার ক্ষেত্রে অ্যাবিলিটি টু রিপে খুব স্ট্রিক্টলি কনসিডার করা হয়। আর কোয়ালিফাইড লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট একটু লিটল বিট লো হয়ে থাকে, আনকোয়ালিফাইড এর যেহেতু এখানে রিস্ক আছে একটু হাই হয়ে থাকে ইন্টারেস্ট রেট। এখানে একটা সম্পূরক প্রশ্ন, যে অনেকে তো ক্যাশে কিনতে চায়, আমাদের অনেকে আছে যে অনেক টাকা ক্যাশ দিতে চায়, তাদের ক্ষেত্রে আসলে এই পদ্ধতিটা কেমন? যদি কেউ চায় যে না আমি পুরো টাকায় ক্যাশ দিয়ে কিনতে চাই, তাহলে যদি সেক্ষেত্রে আপনার অনেকে আবার আপনি গিফট চেক এরকম অনেক ব্যাপারগুলো যদি আপনার পুল টাকাটা আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে তো এগুলা নিয়ে কোনো কোশ্চেন নাই, বাট ব্যাংক সবসময় দেখে যদি আপনি বাড়িটা কেনার 2 মাসের ভিতরে কোনো ক্যাশ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে সেগুলো সোর্স জানতে চায়। বাট আপনি যদি 2 মাস আগ থেকে এই টাকাটা ব্যাংকে থেকে থাকে, এই ক্ষেত্রে ব্যাংকের কোনো হেডেক নাই। ব্যাংক নর্মাল ফাইন্যান্সে আমরা যেভাবে বাড়ি কিনি একই সিস্টেমে এটার ক্লোজিং হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তার মানে আপনি বলছেন মানে ক্যাশে করলে আসলে ঝামেলাটা কম হয়, কিন্তু তারপরে তো তার যে টাকাটা তার অ্যাকাউন্টে রয়েছে সেটার কি কোনো প্রুফ দিতে হয় কিনা বা সেটার কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে কিনা? এইটা নরমালি কনফিউজ থাকে আমাদের কমিউনিটিতে, যে দেখা গেল কোনোভাবে ইনকাম থাকলো সেক্ষেত্রে কি এটা কোনো সমস্যা হবে কিনা? না, এটা যদি 2 মাসের ভিতরে আপনার কোনো নতুন টাকা ক্যাশ হিসেবে অ্যাকাউন্টে না ঢুকে থাকে সেক্ষেত্রে ব্যাংক এটা নিয়ে কোনো ধরনের কোয়ারিজ করবে আচ্ছা, না। আমরা তো অনেকগুলো কঠিন কঠিন টার্ম বললাম, বা আপনি অনেক সহজ করে আমাদেরকে এটা ব্যাখ্যা করেছেন যে একজন প্রথম বায়ারের জন্য আসলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তারা এই ব্যাপারগুলোতে একটু প্রবলেমে পড়ে অনেকে, বিশেষ করে লোন থেকে শুরু করে ক্রেডিট থেকে শুরু করে। কিন্তু আপনাকে একটু যেহেতু আমরা পেলাম আপনি এবং অনেক দিন ধরে এই কমিটিতে কাজ করছেন, এবং আমরা দেখলাম যে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল থেকে ট্যারিফ থেকে শুরু করে মানুষের ইনকামের থেকে শুরু করে বর্তমান পরিস্থিতিতে সবকিছু মিলিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় বা আমি জানতে চাই যে বর্তমানে রিয়েল এস্টেটে বাজারটা কেমন, আসলে এটা কি হাই আছে নাকি লো আছে নাকি আগের চেয়ে একটু প্রাইস কম আছে, এই ব্যাপার এটা কি কেমন দেখছেন আসলে আপনারা? থ্যাংক ইউ সো মাচ শান্ত। আসলে দেখেন এখন ইন্টারেস্ট রেট অ্যাভারেজ, কিন্তু অনেকেই এটাকে আবার হাই ইন্টারেস্ট রেট মনে করতেছে। আচ্ছা, কিন্তু অনেকের বাসায় এটা হাই ইন্টারেস্ট হলেও মার্কেটে কিন্তু প্রচুর বায়ার। এই রিসেন্টলি আমি 8-10 জন বায়ার নিয়ে কাজ করতেছি, হয়তো আপনারা দেখতেছেন। সো এই ইন্টারেস্ট থাকা বা বর্তমান ট্যারিফ যেখানে ইনফ্লেশন প্লাস জিনিসপত্রের দাম বৃদ্ধি, এরপরও মার্কেটে কিন্তু প্রচুর বায়ার। এই তুলনায় স্টক কিন্তু বাড়ির স্টক খুবই লিমিটেড। এবং আমরা যারা রিয়েল এস্টেটে কাজ করি, আমাদের রিয়েল এস্টেটের বাজার সবচেয়ে বড় বাজার হলো MLS, মাল্টিপল লিস্টিং সার্ভিস। আমরা এখানে ঢুকলে আপনি দেখবেন যে প্রচুর বাড়ি, কিন্তু আপনি যখন জিপ কোড ওয়াইজ এইটাকে সামারি করবেন, শর্টিং করবেন, তখন দেখা গেল যে বাড়ির সংখ্যা কম। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে প্রায় 80% বাড়ি কেনার অযোগ্য, হয়তো ট্যানেন্ট ইস্যু আছে বা ভেরি কনজাস্টেড অথবা প্রাইভেট ড্রাইভওয়ে নাই, সো ভাইয়েরা ইন্টারেস্ট ফিল করে না। তো রিসেন্টলি আমরা যেটা করছি, আপনি একটু আগে বলেছেন আমি সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি। সো আমরা ফেডারেল গভর্নমেন্টকে এগুলা ডিরেক্টলি বলতে পারি না। আমাদের যে অ্যাসোসিয়েশন NAR, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর, আমরা ওদের কাছে আমাদের সংগঠন থেকে লিডারশিপ নিয়ে আমরা বেশ কয়েকবার বলছি। তো আমরা মনে করতেছি যদি ফেডারেল গভর্নমেন্ট
যে আনইউজ যেসব জায়গাগুলো আছে এইগুলা যদি ইনভেস্টরকে এবং বিল্ডারদেরকে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে বর্তমান যে স্টকের সমস্যা এইটা সমাধান হবে এবং আমরা আশাবাদী যে খুব মানে তাড়াতাড়ি। আপনি বলছেন যে ইনভেন্টরিতে একটু কম আছে, সেটা বলছেন? রাইট, ইনভেন্টরি কম আছে। ফেডারেল গভর্নমেন্ট যদি কিছু জায়গা দিয়ে দেয়, নতুন বিল্ডার্স যারা আছে, যারা জিসি আছে, এরা যদি পর্যাপ্ত পরিমাণে আবাসন তৈরি করে, তাহলে এই এই সমস্যার সমাধান খুব অচিরে হবে বলে আমরা আরেকটা জিনিস বিশ্বাস করি। যেটা আপনি বললেন যে পর্যাপ্ত মানে বাড়ি আছে কিন্তু চয়েসেবল, অনেকের এক একজনের এক এক রকমের চয়েস থাকে। কেউ Right. হয়তো আপনার লন চাচ্ছে অনেক বড়, কেউ হয়তো ড্রাইভওয়ে চাচ্ছে, এরকম প্রবলেম গুলো থাকে। এবং আপনি বলছেন ইনভেন্টরি খুবই টাইট। এটা তো হচ্ছে প্রাইভেট হাউস যারা কিনতে চায়, কিন্তু কেউ যদি মনে করে যে সে কমার্শিয়াল স্পেস, কমার্শিয়াল হাউস বা কমার্শিয়াল পারপাসে কিনতে চায়, সেক্ষেত্রে কমার্শিয়াল পারপাসের প্রাইস কেমন বা কিভাবে ভ্যারি করে, বা আপনারা ওটা নিয়ে কাজ করেন কিনা? আমরা যারা এখানে নিউ ইয়র্ক স্টেটে যখন আপনাকে স্টেট থেকে যে লাইসেন্স দিবে, এই লাইসেন্সটা আপনাকে প্রাইভেট হাউস, মাল্টি হাউস, কমার্শিয়াল সবার জন্য এটা সেপারেট লাইসেন্স, একই লাইসেন্স দিয়ে আপনি কাজগুলো করতে পারেন। তো কমার্শিয়ালের ক্ষেত্রে মানুষ দেখেন প্রাইভেট হাউসগুলো থাকে ইমোশনের সাথে জড়িত, আর কমার্শিয়াল বাড়িগুলো থাকে কমার্শিয়াল টার্মসে জড়িত। কমার্শিয়াল বাড়ির ক্ষেত্রে মানুষ হিসাব করে যে সে ঠিক আছে, এই বাড়িটা আমার মর্গেজ আসতেছে $8,000, সেক্ষেত্রে আমার ইনকাম কত হবে। আমার ইনকাম যদি ডেফিনেটলি 8,000 থেকে কম হয়, ROI রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, সে কিন্তু এই বাড়িটা কিনবে না। কিন্তু আপনি যদি প্রাইভেট বাড়ির কথা হিসাব করেন, সেক্ষেত্রে তার ইমোশনের সাথে জড়িত। সে যদি মনে করে যে এই বাড়িটা সুন্দর এবং আমার যে স্বপ্নের বাড়ি এটার সাথে মিল আছে, সেক্ষেত্রে সে কত টাকা মর্গেজ আসতেছে, এটা থেকে কমার্শিয়ালি সে কত বেনিফিট পাবে, এই এই জিনিসগুলো সে দেখে না। ইমোশনালি বাড়ি চয়েস হয়েছে, তার স্বপ্নের বাড়িতে সে কিনে ফেলতে চায়। সো কমার্শিয়াল এবং প্রাইভেট দুইটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। কমার্শিয়ালটা পুরোপুরি কমার্শিয়াল পার্সপেক্টিভে ওরা হিসাব করে এবং ওরা অ্যাকাউন্টিং করে। সেটা লোন প্রক্রিয়াও তো মনে হয় ভিন্ন, একটু ডিফারেন্ট বাট অলমোস্ট সিমিলার। এটা মানে অনেকে, বিশেষ করে এখন আমাদের কমিউনিটির অনেকে ব্যবসা করতে চায় এবং ব্যবসা মানে বাড়ি কিনতে থাকার জন্য প্লাস কেয়ার জন্য চায়। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, ছোট্ট করে যেহেতু আপনার আমাদের সময়টা একটু খুবই কম, তারপর আপনার থেকে যেটা যে যদি মানুষ কম দামে বাড়ি কিনতে চায়, যদি কেউ চায় যে না আমি একটু কম দামে কিনতে চাই, আপনারা যদিও বা রিয়েলেটর, আপনারা অনেক কিছু আপনারা জানেন, তো এই যে কি ট্রিক্স গুলো আসলে একজন বায়ার অবলম্বন করলে মোটামুটি তার রিজনেবল কম দামে বাড়িটা সে চুজ করতে পারবে? থ্যাংক ইউ শান্তু ভাই। সেটা হলো, দেখেন কিছু কিছু বাড়ি আছে যেটাকে আমরা রিয়েল এস্টেটের ভাষায় ডিস্ট্রেস হাউস বলি। এখন ডিস্ট্রেস হাউস কোনগুলা? সে মনে করেন কোনো কোনো বাড়ি অকশনে চলে গেছে, সো অকশন টেবিল থেকে আপনি মার্কেট প্রাইস থেকে অনেক কম দামে কিনতে পারেন। তারপরে অনেক বাড়ি আছে শর্ট সেল হচ্ছে, সেগুলো মার্কেট প্রাইস থেকে অনেক কম দামে আপনি কিনতে পারবেন। আবার কিছু কিছু বাড়ি আছে, সে মনে করেন বাবা মা নিউ ইয়র্ক সিটিতে আছে, বাচ্চারা ছেড়ে ফ্লোরিডাতে, নিউ জার্সি, হোয়াট এভার, তারা বিভিন্ন পড়াশোনার কাজে অথবা বিজনেসের কাজে অথবা প্রফেশনাল থ্রুতে চলে গেছে। সো তখন এই বাড়িগুলা বড় থাকে, বাপ মা যে বৃদ্ধ বাবা মা, এরা মেনটেন করার মতো ওরা অ্যাবিলিটি থাকে না, ইভেন ঘরটাকে যে মেনটেন করবে অ্যাবিলিটি থাকে না, অনেক সময় তাদের কাছে পয়সাও থাকে না। তখন ওরা চায় যে বাড়িগুলা ডাউন সাইজ করবে, তখন ওরা একটা কন্ডো বা কন্ডোমিনিয়াম কিনে চলে যায়। সেই ক্ষেত্রেও আপনি কম দামে এইসব বাড়িগুলা কিনতে পারবেন। বাট এই বাড়িগুলোর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এই বাড়িগুলা হলো আপনি এগুলা কিনলে অ্যাজ ইজ কন্ডিশনে কিনতে হবে। অ্যাজ ইজ কন্ডিশন আছে সেই অবস্থায়, অর্থাৎ এখানে ভালো থাকলেও আপনি উঠে যাবেন, কাজ করে নেবেন, খারাপ থাকলেও আপনি কাজ করে নিতে হবে। আরেকটা কন্ডিশন থাকে, এই বাড়িগুলো আপনাকে রিনোভেট করতেই হবে। আর তিনটে হলো, এই বাড়িগুলো মার্কেট প্রাইস থেকে অনেক কমে পাওয়া যাবে। আচ্ছা, এবং সেই বাড়িগুলো আশা করি অনেকে খুঁজে নেবেন, আমাদের ক্রেতারা রয়েছেন, যারা বায়ার আছেন, যারা আমাদেরকে শুনছেন, কারণ সবাই চায় একটু কম দামের মধ্যে বাড়ি কেনার জন্য, কারণ এত বেশি দাম নিউ ইয়র্কে। মির্জা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেকগুলো তথ্য দিয়ে সহায়তা করেছেন। আশা করি আগামীতে আপনার সঙ্গে আরো বড় পরিসরে আমরা আলোচনা করব এই বাড়ি কেনা বেচা নিয়ে, যেহেতু আপনি অনেক দিনের অভিজ্ঞ। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ শান্তু ফর ইনভাইটিং মি। আই এম ভেরি অনার্ড টু কাম হিয়ার। থ্যাংক ইউ TVN24। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন TVN ভিউজ। আমরা আসলে বাড়ি কেনা বেচা নিয়ে কথা বলেছি। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আমরা অন্য আলোচনা করবো। সঙ্গে থাকুন।
দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা বিরতির আগে যেমনটা বলছিলাম, আমরা এই পর্বে আলোচনা করব আপনি ভোটার হওয়াটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে সামনে মেয়র ইলেকশন, অনেক জমজমাট হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেখানে বাঙালি কমিউনিটিকে আপনি যদি উপস্থাপন করতে চান, বাঙালি কমিউনিটি উন্নয়ন চান, তাহলে ভোট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তারও আগে গুরুত্বপূর্ণ আপনাকে নিবন্ধন হওয়া। সেই ব্যাপার নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে এখন এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন শামসুল হক। উনি হচ্ছেন প্রেসিডেন্ট রাইজিং আপ নিউ ইয়র্ক। শামসুল ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনাকে পেলে যেটা হয়, আপনি সব সময় এই আমাদের যে কমিউনিটি রাইটস নিয়ে, ভোট, তারপরে হচ্ছে রাজনৈতিক সচেতনতা, এইসব ব্যাপারগুলো নিয়ে আপনি সব সময় সোচ্চার। আমরা দেখি বিভিন্ন ক্যাম্পেইনে, বিভিন্ন জায়গায়। শুরুতে আমি যেটা আপনার কাছে জানতে চাইবো যে আপনি এরই মধ্যে আপনারা বোধহয় আপনাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা ভোটার নিবন্ধনের ক্যাম্পেইন আপনারা করেছিলেন এবং চলছে বোধহয় আপনাদের এই কাজটা। 100টার উপরে স্পটে আপনারা কাজগুলো করছেন। বাংলাদেশি কমিউনিটির জন্য এই ভোটার নিবন্ধন হওয়া বা নিবন্ধিত হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, আসলে কেন হতে হবে? অনেকেই প্রশ্ন করে যে আমি কেন নিবন্ধন করবো, ভোট দেবো। একটা জিনিস হচ্ছে যে আপনি যদি ওয়ার্ল্ড হিস্ট্রি দেখেন, তাহলে দেখবেন যে মানুষ ভোট দেওয়ার জন্য কত ফাইট করেছে, ওদের রাইটস গুলো আদায় করার জন্য ফাইট করেছে। ইভেন এই দেশে দেখেন, মহিলারা কিন্তু আগে ভোট দিতে পারতো না, এর আগে খালোরা ভোট দিতে পারতো না, অনেকে দিতে পারতো না। ধাপে ধাপে এগুলো ধাপে ধাপে হয়েছে, এর জন্য অনেক স্যাক্রিফাইস করা লাগছে, অনেক ফাইট করা লাগছে। তা এই যে সুযোগ সুবিধা যে আমরা আমেরিকার মতো দেশে থাকি, যে জায়গায় আমাদের এই রাইটস গুলো আছে, আমরা তো এক্সারসাইজ করা লাগবে। আর এই জন্যই ভোটার রেজিস্ট্রেশন। আর যারা ভোটার রেজিস্ট্রেশন করে বা ভোট দেয়, এই কমিউনিটিটাই হচ্ছে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল হিসেবে কাজ করে। মানে আপনি বলছেন, যেমন আমরা এবার লাস্ট যে প্রাইমারিতে দেখলাম, দেখা গেল যে জোহরান মামদানি, উনি যেমন উনি কিন্তু ওনার যে বক্তব্য, উইনিং বক্তব্য, তো উনি কিন্তু বাংলাদেশের প্রশংসা করেছে। কারণ কেন? বিকজ অফ বড় একটা সংখ্যক বাংলাদেশি এবার ভোটে অংশ নিয়েছে বা আগ্রহ ছিল। মানে আপনি বলছেন যে কমিউনিটি বেশি ভোটার অংশ নেয়, সেই কমিউনিটির উপরে আসলে পরবর্তী যারা মেয়র হয় বা জনপ্রতিনিধি হয়, তারা কি আলাদা একটা গুরুত্ব সহকারে দেখে কিনা সেই কমিউনিটির সমস্যাগুলো? জি, অবশ্যই। আর লেট মি মেক কাপল অফ পয়েন্টস। সো ফার্স্ট অফ অল হচ্ছে জোহরান যে জিনিসটা করছে, ও ফিল করতে পারছে যে আমাদের বাঙালি কমিউনিটিরা এবার ভেরি এক্সাইটেড, রাইট? এই জন্য ও থ্যাংক ইউ জানাইছে। ও দেখছে যে বাঙালি সবাই কাজ করছে ওর জন্য, এই জন্য থ্যাংক ইউ জানাইছে। কিন্তু আপনি পরের 2 দিন পরে যে নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদনটা আসলো, সেটা থেকে ওরা আইডেন্টিফাই করছে যে 5টা নেইবারহুড যে জায়গায় সবচেয়ে বেশি মানুষরা, মানে আগের চেয়ে 3-4-5 টাইমস বেশি ভোট দিয়ে আসছে। এবং এই 5টা নেইবারহুডসের মধ্যে 3টা নেইবারহুড হচ্ছে বাংলাদেশি। একটা হচ্ছে পার্কচেস্টার, একটা হচ্ছে জ্যাকসনাইট, একটা হচ্ছে জামাইকা। সো এবং তিনটাই বাংলাদেশি। এই জিনিসটা যে কিনা ওই আগে যে ন্যারেটিভটা ছিল যে মুসলমানরা ভোট দেয় না বা হিন্দুরা ভোট দেয় না বা মাইনরিটিরা ভোট দেয় না, এইটা কিন্তু বাংলাদেশিরা চেঞ্জ করে ফেলছে। আপনি এই যে একটা অ্যানালিসিস করছে এরপরে 1 সপ্তাহ পরে জোহরানস ক্যাম্পেইন, যে জিনিসটা পাইছে যে বাংলাদেশি মানে সাউথ এশিয়ানসরা এবং মুসলিমরা 130,000 ভোট দিছে, যেটা গতবার থেকে অনেক বেশি, অনেক 5 টাইমস বেশি। কারণ এর আগে ওরা ওদের যে এস্টিমেট ছিল অনেক বেশি। ওই সময় টোটাল সাউথ এশিয়ান মুসলমান নিয়ে মনে করেন 30,000-এর মতো ভোট দিছে, আর এইবারে 130,000 ভোট দিছে। সো ইটস এ ভেরি ভেরি, এবং এই যে বড় সংখ্যক একটা ভোট, যে ভোটের প্রতি আগ্রহ হওয়া বা নিজের অধিকার নিয়ে কাজ করতে চাওয়া, যে আমি আমার ভোট দেওয়া মানে তো সে তার পছন্দের প্রার্থী, তার সমস্যাগুলো যে প্রার্থী তাদেরকে প্রমিস করেছে যে আমি এই কাজগুলো করব, সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে আমাদের কমিউনিটি অনেকেই এখনো ভোট বিমুখ, বা তারা দেখা গেছে যে অনেকে বলে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে যতটা চিন্তা করে, যে আমেরিকান মেইন স্ট্রিম রাজনীতি নিয়ে বাংলাদেশিরা অতটা ভাবে না। আপনার কি মনে হয় যে এবার সেটা ব্রেক হয়েছে? এটা পার্শালি ব্রেক হয়েছে, কিন্তু যদিও আমি সব শ্রোতাদেরকে, যারা দর্শকদেরকে এবং বাংলাদেশি কমিউনিটিদেরকে বলবো যে আপনারা খুবই ভালো করেছেন, এইবার ভোট দিচ্ছেন সবাই সিটিতে এখন জানা গেছে যে আমরা ভোট দিতেছি। কিন্তু আমি যে জিনিসটা দেখছি যে ওই দিন আমি ফিল্ডেও ছিলাম এবং পরেও দেখছি যে অনেক লোকজন গেছে ভোট দিতে, ওই দিন যাওয়ার পরে ভোট দিতে পারে নাই, কারণ ওরা রেজিস্টার্ড না। অনেকরা আবার ওই ডেমোক্রেটিক পার্টিতে ছিল না, এই জন্য ভোট দিতে পারে নাই জোহরান মামদানিকে। এবং পরে যে সাবসিকুয়েন্ট যে আমরা তো স্ট্রিটে আবার নামছি ভোটার রেজিস্ট্রেশন করার জন্য বিভিন্ন জায়গায়। ইভেন গতকালকে আমি 3টা পিকনিকে 3 জায়গায় গেছি, গিয়ে ভোটার রেজিস্ট্রেশন করার ইনিশিয়েটিভ নিয়েছি। কিন্তু যে জায়গায় আপনি প্রত্যেক জায়গায় যাই, সেই জায়গায় দেখা যায় যে অন্ততকে
10% 15% বাংলাদেশিরা এখনো রেজিস্টার্ড না, এখনো ভোট দেয় নাই। মানে সেটা কেন, মানে এই ব্যাপারটা কেন হচ্ছে? হয়তো অনেক সময় আমাদের অনেকে মনে করেন যে আমার ভোট দিয়েইটা লাভ হবে কি, আমি তো ওই চিন্তা ভাবনা না, কিন্তু এই জিনিসটা আমাদের চেঞ্জ আনা লাগবে, কারণ আমরা এই দেশে থাকি, এই দেশে ট্যাক্স পে করি, এই দেশে লেখাপড়া করি, এইটাই হচ্ছে আমাদের না, দেশ। এখন আপনারা যখন এই ক্যাম্পেইনটা করছেন বা আপনারা যে ভোটার, মানে ভোট যে একটা বড় একটা জিনিস, কারণ একটা ভোট মানে তো শুধুমাত্র ওই দিনের ঘটনা না, একটা ভোট মানে 4-5 বছরের জন্য আপনি আপনার পছন্দের জনপ্রতিনিধিটাকে আপনার উপরে খবরদারি করা বলেন, আপনার নিয়ন্ত্রণ করা বা আপনার কাজ করার জন্য এটা চয়েস করা কিন্তু ফ্যাক্ট। সেই ব্যাপারটা আপনারা কতটা মানুষের কাছে পৌঁছাতে পারছেন প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে কেমন সাড়া পাচ্ছেন আসলে এই ব্যাপারটাতে? আমরা এই ইলেকশনের পরে প্রচুর ছাড়া পাইতেছি, যারা আগে অনেকে, আমরা এই ভোটার ইনিশিয়েটিভস কিন্তু এই বছর করিনি, আগ থেকে আরম্ভ করেছি, 1 বছর আগ থেকে। And that's how actually I met Zohran, and Zohran remembers me from voter registrations. কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আগে যেভাবে লোকজনদের কনভিন্স করা লাগতো, এখন যারা আসতেছে এরা বলতেছে ভাই আপনি আমাকে এটা ফিল আপ করে দেন, বা আমি চাই এইবার আমি ইলেকশনে ভোট দিব। সো ইনথুজিয়াজমটা আছে, এবং উই হ্যাভ টু ক্যাপচার দ্যাট ইনথুজিয়াজম অ্যান্ড মেক শিওর দ্যাট আমরা সবাই যাতে ভোট দিতে পারে। আচ্ছা, ভোটার নিয়ে তো বললাম, আপনাকে পেলে যেটা হচ্ছে, আপনি তো শুধুমাত্র ভোটার না, আপনি এখানকার যে রাজনীতির সঙ্গে মেইন স্ট্রিম রাজনীতি অনেক কাছ থেকে দেখছেন, এবং আপনি বলতে গেলে অ্যাক্টিভিজমও করে থাকেন, এগুলো সম্পর্কে জানেন। তো একটু যদি সংক্ষেপে বলতেন, আমরা যদিও এর মধ্যে দেখে জানি যে আসলে আগামীর মেয়র ইলেকশন খুবই কঠিন হতে যাচ্ছে, বিশেষ করে মানে ত্রিমুখী সংঘর্ষ অনেকেই বলছে, আবার অনেকে বলছে না ত্রিমুখী হবে না, দুইজনের মধ্যেই হবে, আবার অনেকে বলছে ডেমোক্রেটের সঙ্গে ডেমোক্রেটের লড়াই, মানে অনেক কথা বলছে। আপনি কিভাবে দেখছেন, মানে কি মনে হয় যে মানে আমাদের বাঙালি কমিউনিটি এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে যে কি হতে যাচ্ছে আসলে মেয়র ইলেকশন? এর আগে কি এরকম এত কম্পিটিশন হয়েছিল কিনা নিউ ইয়র্কে? যেহেতু এর আগে বলা হতো নিউ ইয়র্কে ডেমোক্রেটিক পার্টি থেকে যিনি মনোনয়ন পাবেন খুব সহজেই তার জন্য ফিল্ড ওপেন, উনি জিতবেন, কিন্তু এবার কি মনে হয় যে আসলে কি সহজ হবে? So I enjoy democracy and politics and how things work, right? আপনি যেমন চেস গেমে আপনি যখন একটা জিনিস মুভ করবেন তখন এটার রিপল এফেক্ট থাকে, রাইট, কনসিকুয়েন্সেস থাকে। এই বছরের ইলেকশনটা এইরকমই। এই বছর জোহরান যে চমক দেখাইছে, মনে করেন নিউ ইয়র্ক সিটির হিস্ট্রিতে ডেমোক্রেটিক প্রাইমারিতে সবচেয়ে বেশি ভোট পাইছে, এবং এইবার ভোটার্সরা আরো মাচ মোর অ্যাক্টিভ। এই যে রিসেন্টলি একটা প্রতিবেদনে আসছে যে ইভেন জুইশ ভোটাররা যারা আগে হোয়াটসঅ্যাপে ইনঅ্যাক্টিভ ছিল, তারা ইভেন অলরেডি কয়েকটা গ্রুপ করে ফেলছে, এবং হাজার হাজার লোকজন ওরাও অ্যাক্টিভ হয়েছে। আমি বাঙালিরা দেখছি, আমি অন্যান্য দেশের লোকজনকে দেখতেছি যে তারাও প্রিপেয়ার হয়েছে ভোটের জন্য। সো ইটস এ গুড ফর ডেমোক্রেসি, ইট গুড ফর নিউ ইয়র্ক সিটি। এন্ড যে জিনিসটা হবে যে এখানে এখন ওই যে ডেমোক্র্যাটস ভার্সেস ডেমোক্রেটস এটা বলতেছেন, কারণ এরিক অ্যাডামস হচ্ছে ডেমোক্র্যাট, কারেন্ট মেয়র ইনকামবেন্ট। অ্যান্ড্রু কুওমো ইজ এ ডেমোক্র্যাট, হ্যাঁ, কিন্তু ওনারা দুজনেই ইন্ডিপেন্ডেন্ট হিসেবে রান করতেছেন। ওইখানে আরেকজনও ক্যান্ডিডেট আছে, উনিও ইন্ডিপেন্ডেন্ট রান করতেছেন, তো 3 জন। এখন জোহরান হচ্ছে ডেমোক্রেটিক পার্টির নামে নিতে হচ্ছে 4 জন। তা এদের মধ্যে অবশ্যই হবে একটা লড়াই, কিন্তু আলটিমেটলি জোহরান ইজ গোয়িং টু বিট অল অফ দেম। আচ্ছা, সেটা তো আপনি বললেন, কিন্তু আমরা এর মধ্যে বেশ কিছু প্রতিবেদন আমরা দেখলাম, এবং আপনিও বেশ কিছু প্রতিবেদনে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন সাক্ষাৎকারও বলছেন ব্যাপারটা যে ডেমোক্রেটিক অনেক সিনিয়র লিডাররা, বিশেষ করে যারা নিয়ন্ত্রণ করে, বলা হয় যে নিউ ইয়র্ক সিটি স্টেট যাই বলেন না কেন নিয়ন্ত্রণ করে, বিশেষ করে এখনকার চাক সুমার থেকে শুরু করে আমি নাম বলতে পারি, তাদের অনেকের সমর্থন কি এই যিনি জনগণের ভোটে ডেমোক্রেটিক মনোনয়ন পেল তার দিকে যাচ্ছে আপনার মনে হয়, নাকি আসলে সেটাও পরিবর্তন হচ্ছে, বিশেষ করে হয়তো যেটাকে আমরা বলছি ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনো কারণ বা ঈর্ষা বা অনেক কিছু থাকে, আপনি জানেন রিলিজিয়নের ব্যাপার থাকে, এটা হচ্ছে? আপনার কি মনে হয়? যে জিনিসটা হওয়া দরকার ছিল যে এই যত ইলেক্টেড অফিসিয়ালস ডেমোক্রেটিক পার্টির আছে, তারা অলরেডি জোহরানকে ইনডোর্স করা উচিত ছিল, কিন্তু করে নাই। এবং আদৌ যে করবে কিছুজন, চাক সুমার বা আরো 2-1 জন আছে যারা করবে কি না করবে, যে হাকিম জেফরি করবে কি না করবে ঠিক নাই। কিন্তু যে জিনিসটা বিহাইন্ড দ্য সিন হইতেছে যে জোহরান ওই যে বিভিন্ন
ইউনিয়নস যেগুলো আছে ওদেরকে একটার পর একটা একটার পর একটা এরকম ও এন্ডোর্সমেন্ট পাইতেছে, এবং অনেক কাউন্সিল মেম্বার যারা আগে ওকে ইন্ডোর্স করে নাই তারা ইন্ডোর্স করতেছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি শুধু বাংলাদেশি কমিউনিটি না, অন্যান্য কমিউনিটিরা ইজ ভেরি ভেরি অ্যাক্টিভ। সো ইনশাআল্লাহ ইউ গোনা সি বেটার সেটা রেজাল্ট। আপনি বলছেন যে অন্যান্য কমিউনিটিও অ্যাক্টিভ, কিন্তু আমরা দেখলাম যে আসলে আপনি একটু আগে বললেন যে দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যে অনেক লোক অংশ নিচ্ছে, বাট ইন দ্য বিহাইন্ড অফ দ্য সিন আমরা দেখি যে এখানে মানির একটা পাওয়ার থাকে। তারপরে যে আমি যেটা বললাম যে সম্পর্কের একটা ব্যাপার থাকে, যেহেতু অ্যান্ড্রু কুমো দীর্ঘদিন রাজনীতি করেছে, তার বাবাও ছিল, ওনার বাবাও ছিল রাজনীতি করেছে, তাদের হয়তো সিনিয়র অনেক ডেমোক্রেটের সঙ্গে তার ভালো সম্পর্ক। এর পাশাপাশি আমরা দেখলাম যে বিল অকম্যান বিলিয়নিয়ার, উনি বললো যে জোহরান মামদানিকে হারানোর জন্য উনি যত $1 মিলিয়ন লাগে উনি দিবে। আপনি জানেন বিল অকম্যানের অনেক ইনফ্লুয়েন্স আছে নিউ ইয়র্ক সিটিতে বিকজ অফ ওনার টাকা, অর্থ। এই অর্থটা আসলে কি এবারে নির্বাচনে বড় ভূমিকা রাখবে কিনা, আপনার কি মনে হয়? কারণ আমরা যত দিন যাচ্ছে দেখলাম যে এই জিনিসগুলো বেশি করে সামনে আসছে। একটা কথা বারবার যদি মিথ্যাও থাকে, তারপরে যদি বারবার বলা হয় তাহলে অনেক সত্য হয়ে যায়। কিন্তু এইবারের ইলেকশনটা একটু ডিফারেন্ট। ওরা তো অলরেডি এরা মিলিয়নস অফ ডলার খরচ করছে জোহরানের বিরুদ্ধে, কিন্তু উইন করতে পারেন নাই, রাইট? কিন্তু ওভারঅল যে জন্য আমি বিশ্বাসী যে জোহরান উইন করবে, সেটা হচ্ছে যে কতজন লোক আসবে জেনারেল ইলেকশনে, রাইট? মনে করেন 1.4 মিলিয়ন ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল উইল ভোট। এখন 1.4 মিলিয়নের মধ্যে এর আগে আমরা দেখলাম মাত্র 23, 24, 25% বেশি কাস্টিং হতে হয় না। তা এবার যদি 1.4 মিলিয়ন জেনারেল ইলেকশনে হয়, তাহলে রাইডে 350,000 চলে যাবে মনে করেন এই যে রিপাবলিকান পার্টির। আর তারপরে যেটা হবে যে অ্যান্ড্রু কুমো এবং এরিক অ্যাডামসের মধ্যে ভাগাভাগি হওয়ার পরে দেখা যাবে যে জোহরান অলরেডি has the edge. He's going to have probably 10-15% more votes than everybody else. মানে সেটা আপনি কিভাবে শিওর হলেন? সো ওর 5.5 লাখ অলরেডি ভোটার আছে, রাইট? ওরা যারা ভোট দিয়ে ফেলছে ওকে, রাইট? আর সেকেন্ডটা হচ্ছে যে কিছু লোকজন যারা আর ফ্লোটিং এখনো মাইন্ডসেট করতে পারেনি না, যারা মাইন্ডসেট আছে কিন্তু ওরা ডেমোক্রেট, রাইট? কিন্তু ওরা যখন ভোটিং এ যাবে ওরা ওই অন্যান্য কিছু ইন্ডিপেন্ডেন্ট অন্য কিছু খুঁজাইবে না, ওরা খুঁজাইবে যে ডেমোক্রেটিক ক্যান্ডিডেটকে। এই জন্য যে ভোটগুলা পাইছে অ্যান্ড্রু কুমো, ওই কিছু তো ভোটটা অলরেডি ফিল্ড অফ হয়ে যাবে। আর একটা পোর্শন ফিল্ড অফ হয়ে যাবে যেটা হচ্ছে এই যে ইউনিয়নগুলা যে ইন্ডোর্স করতেছে, কম্বাইন যদি সব যে ইউনিয়নসগুলা আগে ইন্ডোর্স করে নাই জোহরানকে, এইবার করতেছে, ওদের মনে করেন 300, 400, 500,000 কম্বাইন্ড একটা ভোটার ব্লক আছে, এদের মধ্যে থেকে এই ভোটগুলা পাবে। সো হিজ নাম্বার ইজ গোনা গো আপ। ফর দি আদার সাইড ইটস ভেরি হার্ড ফর দেম টু রিচ দ্য উইনিং নাম্বার। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখলাম, যেমন জোহরান মামদানির ক্ষেত্রে বিশেষ করে ব্রঙ্কসে দেখলাম ওনার ভোটিং খুবই ওরকম যেরকম আশা করেছিল সেরকম হয়নি। যেমনটা ল্যাটিন ভোটার ওখানে অনেক বেশি রয়েছে। এই ল্যাটিন ভোটারদেরকে আকর্ষণ করার জন্য আমরা ওকাসিও কাজ করছে, বা এটাতে কি জোহরানকে চ্যালেঞ্জে পড়তে হবে কিনা ল্যাটিন ভোটারদেরকে নিয়ে? না, অবশ্যই। আপনি যে ক্যাম্পেইনগুলা, যেমন যে এরিক অ্যাডামস has a very strong relationship with the community, right? ল্যাটিন কমিউনিটি, কারণ উনি একজন কয়েকজন কমিশনারকে যারা অ্যাপয়েন্ট করছেন, যারা নিউ ইয়র্ক সিটিতে রান করে, এবং হিসপ্যানিকরা ওনাদের সাথে কানেক্টেড আছে, রাইট? কিন্তু আপনি এট দ্য সেম টাইম আপনিও দেখতে পারেন যে আরো কয়েকজন হিসপ্যানিক লিডার যারা আগে ইন্ডোর্স করে নাই এখন মামদানিকে ইন্ডোর্স করছে। সো there is going to be a split. কিন্তু on the day of the election কার এনথুজিয়াজমটা বেশি আছে? যেমন আজকে বৃষ্টি হইতেছে, রাইট? কে আসতেছে না, এটার উপরে নির্ভর করে। অনেক ভোটাররা, সিনিয়র ভোটাররা, ওরা যদি বেশি বৃষ্টি হয়, অনেক কিছু ঝামেলা হয়, তাহলে আসবে না। কিন্তু যেভাবে জোহরান মামদানির যে এনথুজিয়াজম যে সৃষ্টি করছে, এর কারণে অনেক ভোটাররা আসবে এবং ওরা আয়সা ওনাকে ভোট দেবে। মানে হচ্ছে আসলে এখনো ভোটের অনেক দেরি, অনেক কিছু বদলে যাবে। আমরা যদিও বা জরিপগুলো দেখি অনেক সময় ওঠানামা করছে, আবার চমকও থাকতে পারে। আমরা হয়তো বলছি 3 জন, কেউ অনেক কিছুই ঘটতে পারে। আমাদের সময় খুবই কম, যদি ছোট্ট করে বলতে যে বাংলাদেশি কমিউনিটিদের আসলে কি করা উচিত আসলে এই ধরনের পরিস্থিতিতে, যে এইরকম একটা কঠিন পরিস্থিতি বলতে গেলে, হাড্ডাহাড্ডি ডেমোক্রেট, আমি সরাসরি কারো সমর্থনের ব্যাপার বলছি না, কিন্তু বাংলাদেশি কমিউনিটিদের তাদের রাইটসের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কি ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত? আমি কুইকলি বলে ফেলি একটা জিনিস, সেটা হচ্ছে যে পলিটিশিয়ানসরা সবসময় খোঁজায় যে কারা ট্রিপল প্রাইম ভোটার আছে, কোথাও তো সবসময় ভোট দেয়, তারা ডাবল প্রাইম ভোটার আছে, মাঝে মাঝে ভোট দেয়, আর প্রাইম ভোটার আছে। তা আমাদের যারা বাংলাদেশিরা যদি এই ভোটে অংশগ্রহণ করে,
তাহলে আমাদের কমিউনিটির যে নিডস যেগুলো আছে, যে ডিমান্ডস যেগুলো আছে, তখন ওইগুলা পূরণ হবে, আগামী যে ইলেক্টেড যারা হবে তারা পূরণ করবে। এই জন্য আমি রিকোয়েস্ট করি আপনার সব ভিউয়ার্সদেরকে যে আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার ফ্রেন্ডস, আপনার নেইবার্স সবাইকে নিয়ে আসেন, আমরা সবাই ভোট দিন। আপনি যাকে চান ভোট দেন, অসুবিধা নাই, কিন্তু উই হ্যাভ টু গেট আউট অ্যান্ড উই হ্যাভ টু ভোট। ধন্যবাদ শামসুল ভাই, আপনি সুন্দর বলেছেন। আসলে ভোট নাগরিক অধিকার সবারই দেওয়া উচিত। আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অন্যদিন হয়তো আপনার সঙ্গে আরো ডিটেলস এই ব্যাপারে আলোচনা করবো। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে বাড়ি কেনা বেচা থেকে শুরু করে আপনার ভোটাধিকার প্রয়োগ সব বিষয় নিয়ে তুলে ধরার জন্য। আগামী ভিউজে হয়তো আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।